মুখে মুখে বন্ধুত্ব, পেছন থেকে শুল্ক আর অবজ্ঞা। ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কটা এখন এমন। প্রতিবেশী চীন ও পাকিস্তানের কারণে আগে থেকে ভারত কোণঠাসা। দক্ষিণ এশিয়ার তুলনামূলক কম শক্তিধর দেশগুলো এখন ভারতকে খুব একটা পাত্তা দিচ্ছে না। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে আমেরিকার মতো মিত্ররা। মধ্যপ্রাচ্যে কিংবা ইউরোপ, আমেরিকা। ভারতের অবস্থানটা কোথাও মজবুত না। আঞ্চলিক শক্তি থেকে বৈশ্বিক পরাশক্তি হতে চাওয়া দেশটি এখন উল্টো কোণঠাসা হয়ে পড়েছে। ভারত সবসময় বলে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র। 2024 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর বেশ ঢাকঢোল বাজিয়ে উদযাপন করেছিলেন মোদির অনুসারীরা। কিন্তু বন্ধুত্বের আসল পরিচয় যে কূটনীতিতে, সেখানে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। বিশেষ করে বাণিজ্য ইস্যুতে ভারতকে চাপে রেখেছে যুক্তরাষ্ট্র। রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের উপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে দেশটি। এর ফলে ভারতের উপর তাদের মোট শুল্ক হার দাঁড়িয়েছে 50%। এটি যুক্তরাষ্ট্রের কোনো বড় বাণিজ্য অংশীদারের উপর অন্যতম সর্বোচ্চ শুল্ক হার। এর আগে অভিবাসন ইস্যুতেও ভারতের উপর চাপ দিয়েছিল যুক্তরাষ্ট্র। 2024 সালে ভারতকে অসহযোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ICE। সংস্থাটির তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র থেকে 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে 18,000 অভিবাসী ছিল ভারত। এদিকে পাকিস্তানের সাথে ঝামেলায় জড়িয়ে আরেক মিত্র তুরস্ককেও শত্রু বানিয়েছে ভারত। পেহেলগামের ঘটনার জের ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন তুঙ্গে, তখন সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছিল তুরস্ক। এরপরই ভারতের সাধারণ মানুষ থেকে রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই তুরস্ক বয়কটের ঘোষণা দেন। শুরুতে শুধু ভ্রমণ বয়কটের ডাক উঠলেও পরে তা ব্যবসা ও শিক্ষাক্ষেত্রেও সম্পর্ক ছিন্ন করার দিকে গড়ায়। কিন্তু এমন সিদ্ধান্তে ভারতের ক্ষতিটাই হয়ে ওঠে স্পষ্ট। কারণ ভারতীয়দের কাছে কম খরচে ঘোরাফেরার জন্য অন্যতম জনপ্রিয় গন্তব্য ছিল তুরস্ক। শুধু 2024 সালেই প্রায় 3,30,000 ভারতীয় তুরস্ক সফর করেছিলেন। তবে বর্তমান পরিস্থিতিতে সেটা অনেকটা কমে এসেছে। ভারতের সাথে সম্পর্কের ছির ধরেছে এমন আরেকটি ইউরোপীয় দেশ হল সুইজারল্যান্ড। একটা সময় চিজ, চকলেট আর ঘড়ির দেশ সুইজারল্যান্ডের কাছ থেকে ভারত পেয়েছিল সবচেয়ে পছন্দের রাষ্ট্র বা মোস্ট ফেভার্স নেশনের তকমা। কিন্তু হঠাৎ করেই 2024 সালে নয়াদিল্লির মাথা থেকে সেই মুকুট কেড়ে নেয় দেশটি। পৃথিবীর সর্বখ্যাত সুইজারল্যান্ডের এই পদক্ষেপে রীতিমতো মাথায় হাত পড়েছিল মোদী সরকারের। সুইজারল্যান্ডের অর্থ মন্ত্রণালয় জানিয়েছিল ভারতের সুপ্রিম কোর্টে নেসলে মামলার রায়ের প্রেক্ষাপটে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আন্তর্জাতিক অঙ্গনের মতো দক্ষিণ এশিয়াতেও ভারতের আধিপত্য এখন আর আগের মতো নেই। অনেক বছর ধরে ভারত নিজেকে এই অঞ্চলের নিরাপত্তা, অর্থনৈতিক কেন্দ্র ও রাজনৈতিক নেতৃস্থানীয় দেশ হিসেবে গড়ে তুলেছিল। সরাসরি কোনো হস্তক্ষেপ না হলেও অন্য দেশগুলোতে তাদের প্রভাবটা ছিল স্পষ্ট। কিন্তু 2024 সালে সেটা অনেকটাই ভিন্ন দিকে মোড় নেয়। সে বছরের 5 আগস্ট বাংলাদেশে গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আর এর মধ্য দিয়ে দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের পতন ঘটে। এটি ভারতের জন্য ছিল এক বড় ধরনের ধাক্কা। সীমান্ত ইস্যুতে চীন এবং পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘদিনের বৈরিতা তো আছে। পেহেলগামে উত্তেজনার পর পাকিস্তানের সাথে তাদের শত্রুতা আরও জোরালো হয়েছে। এছাড়া এত বছর তুলনামূলকভাবে কম শক্তিশালী যে দেশগুলো ভারতের সাথে সম্পর্ক বজায় রেখে চলেছে, সে দেশগুলো এখন ভিন্ন পথে হাঁটছে। বর্তমানে নেপালের ক্ষমতায় আছেন ভারত বিরোধী হিসেবে পরিচিত KP শর্মা ওলি। 2023 সালে মালদ্বীপে ভারতপন্থী একটি সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছিলেন মোহাম্মদ মুইজু, যিনি প্রেসিডেন্ট হওয়ার পরই তার দেশ থেকে সব ভারতীয় সেনাকে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। যদিও পরবর্তীতে তার সরকার ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করেছে। সব মিলিয়ে বৈশ্বিক পরিস্থিতিতে ভারত খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই। আর সেটা এই ঘটনাগুলোর মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠছে।